জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রধান প্রথমবারের মতো তার দলের প্রতি সুস্পষ্ট নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে পরিষ্কার হয়, এই মার্চ মাসকে তিনি কেবল স্মৃতির মাস হিসেবে দেখছেন না, এটিকে তিনি রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা বিন্দু বানাতে চান। শুধু দলকে মাঠে ফেরানো নয়, নিজেও দ্রুত দেশে ফেরার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মার্চ মাস সবসময় এক বিশেষ আবেগের স্থান দখল করে থাকে। উত্তাল ৭১-এর স্মৃতিবিজড়িত এই মাসটি এবার ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত হতে যাচ্ছে। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই মার্চ মাসকে কেন্দ্র করেই তার দলের ঝিমিয়ে পড়া বা হতোদ্যম হয়ে পড়া নেতাকর্মীদের পুনরায় চাঙ্গা করার কৌশল গ্রহণ করেছেন। সম্প্রতি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে উঠে এসেছে বর্তমান সরকার ব্যবস্থা, সদ্য অনুষ্ঠিত নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তীব্র ভৎসনা এবং সর্বোপরি দলের অস্তিত্ব রক্ষায় রাজপথে নামার কঠোর নির্দেশনা। শেখ হাসিনার এই বক্তব্য এবং নির্দেশনার রাজনৈতিক এবং কৌশলগত দিকগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি মূলত ঐতিহাসিক দিবসগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনরায় মূলধারার রাজনীতিতে সক্রিয় করতে চাইছেন। শেখ হাসিনার নির্দেশনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্চের তিনটি বিশেষ দিন: ৭ই মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চ। তিনি স্পষ্ট ভাষায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে এই দিনগুলোতে গলি থেকে রাজপথ সর্বত্র সদল বলে নামতে হবে। এখানে তিনি একটি মনস্তাত্ত্বিক এবং আবেগের কার্ড খেলেছেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ এই দিবসগুলো পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। শুধু নয়, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়িটি, যা সংগ্রহশালা ছিল, সেটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষদের হেনস্থার শিকার হতে হয়েছে, গ্রেপ্তার হতে হয়েছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা এবার নেতাকর্মীদের ডু অর ডাই অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বোঝাতে চাইছেন, জেলের ভয় বা মামলার ভয় দেখিয়ে স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবস পালন থেকে কাউকে বিরত রাখা যায় না। এমনকি কারাগারেও বন্দীরা স্বাধীনতা দিবস পালন করেন। এই যুক্তি তুলে ধরে তিনি বর্তমান প্রশাসনের উপর নৈতিক চাপ সৃষ্টি করছেন। শেখ হাসিনার বক্তব্যে সদ্য অনুষ্ঠিত নির্বাচন, যেটি তার পতনের পর অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে তীব্র শ্লেষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ভোটাররা ভোট না দিলেও ৫৯% ভোট পড়ার যে পরিসংখ্যান দেখানো হচ্ছে, তা মূলত কারচুপির এক মহোৎসব। তার শাসনামলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলতেন, তাদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার মতে, আগে অভিযোগ ছিল রাতের ভোটের, আর এখন দেখা যাচ্ছে সন্ধ্যার ভোট। তিনি নির্বাচন কমিশনের অদক্ষতা এবং প্রজ্ঞাপন সংশোধনের বিষয়টিকে কারচুপি প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছেন। বিদেশিদের এনে নির্বাচন সুষ্ঠু দেখানোর প্রচেষ্টাকে তিনি নাটক হিসেবে অভিহিত করেছেন। একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তিনি খুব ভালোভাবে জানেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা মানেই হচ্ছে বর্তমান প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ করা। তাই তিনি পরিসংখ্যান এবং যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তার সরকারের সময়ের চেয়ে বর্তমান সময়ের নির্বাচন ব্যবস্থা আরো ভয়াবহভাবে ভেঙে পড়েছে। তখন তো কেবলমাত্র নির্বাচনে গণতান্ত্রিক অধিকারের কারণেই অনেক দল অংশ নেয়নি, কিন্তু এবার তো তার দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়াই হয়নি, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রশাসনের প্রতি আক্রমণাত্মক মনোভাব। শেখ হাসিনা পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন যে তিনি যেখানে দারিদ্র্যের হার ১৮% এবং হতদরিদ্রের হার ৫% নামিয়ে এনেছিলেন, সেখানে বর্তমান সময়ে তা ৩০ থেকে ৪০% গিয়ে ঠেকেছে। তিনি অভিযোগ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ২০০৭ সাল থেকেই ষড়যন্ত্র করে আসছেন এবং ২০১১ সাল থেকে তাকে ক্ষমতাচ্যুত বা হত্যা করার চেষ্টা করেছেন, যা ২০২৪ সালে এসে সফল হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, ৫ কোটি মানুষকে তিনি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছিলেন।
আর এখন 6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এই অর্থনৈতিক ধসের দায় তিনি বর্তমান শাসকদের উপর চাপিয়ে তাদের মিউজিয়ামে পাঠানোর হুঙ্কার দিয়েছেন। এছাড়াও বর্তমান সময়ে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অপদস্থ করার ঘটনাগুলো উল্লেখ করে তিনি আইনের শাসনের অভাব এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন। প্রধান বিচারপতির হাতে হাত পড়া বা নির্বাচন কমিশনারের গলায় জুতোর মালা পরানোর ঘটনাগুলোকে তিনি রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ার হিসেবে দেখছেন। দলের নেতাকর্মীদের আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। যারা ঘরবাড়ি হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রত্যেককে মামলা করার পরামর্শ দিয়েছেন তিনি। থানা মামলা না নিলে অনলাইনে কোর্টে বা রেজিস্ট্রি করে হলেও মামলার কাগজ হাতে রাখার কৌশল তিনি শিখিয়ে দিয়েছেন। এটি মূলত ভবিষ্যতের জন্য একটি ডকুমেন্টেশন বা নথিপত্র সংরক্ষণের কৌশল। তিনি বিশ্বাস করেন ক্ষমতার পালাবদল ইতিহাসের নিয়ম এবং এক সময়ে এই মামলাগুলোই হবে বিরোধীদের বিচারের হাতিয়ার। আল্লাহ একটা দিন দেবেই। মহান আল্লাহ তাআলার উপর আধ্যাত্মিক বিশ্বাস থেকে তিনি কর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বন্দীদের মুক্তি দিতে হবে। ইনডেমনিটি বা দায় মুক্তি দিয়ে অপরাধীদের রক্ষা করার যে সংস্কৃতি চালু হয়েছে তা প্রত্যাখ্যান করে অগ্নি সন্ত্রাসীদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যয়। মৃত্যুদণ্ডের আদেশকে পরোয়া না করে তিনি সময় মতো দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এটি তার কর্মীদের জন্য একটি বড় টনিক হিসাবে কাজ করবে। দল যখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে এবং কর্মীরা যখন কেউ পলাতক, কেউ দেশ ছাড়া, কেউ আত্মগোপনে, তখন নেত্রীর এই ফিরে আসার প্রতিশ্রুতি তাদের মধ্যে নতুন সাহসের সঞ্চয় করবে, সন্দেহ নেই। তিনি তারেক জিয়া এবং খালেদা জিয়ার শাসনামলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে জনগণকে সতর্ক করতে চেয়েছেন। তার মতে মানুষ এখন হাড়ে হাড়ে বুঝবে যে দেশে আসলে কি হচ্ছে, কিভাবে চলছে দেশ। কৌশলগত দিক থেকে বিচার করলে দেখা যায় শেখ হাসিনা মার্চ মাসকে বেছে নিয়েছেন বর্তমান প্রশাসন এবং বিএনপির জন্য একটি টেস্ট কেস বা অগ্নি পরীক্ষা হিসাবে। কূটনৈতিক এবং রাজনৈতিক মহলের মতে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম চাল। বিএনপি এবং বর্তমান প্রশাসন নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে। বিশেষ করে বিএনপি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত ইসলামীকে মোকাবেলায় মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার স্লোগান ব্যবহার করেছে। এখন যদি তারা 7ই মার্চ বা 26শে মার্চের মতো দিবসগুলোতে আওয়ামী লীগকে বাধা দেয়, তবে তাদের সেই দাবির নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। আবার যদি আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেয়, তবে দীর্ঘদিনের কোণঠাসা দলটি রাজপথ দখলের সুযোগ পাবে। শেখ হাসিনা মূলত দেখতে চাইছেন তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি এই শাখের করাত পরিস্থিতি কিভাবে সামাল দেয়। শেখ হাসিনার এই নির্দেশনা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর একটি রোডম্যাপ। তিনি একদিকে যেমন কর্মীদের আবেগকে কাজে লাগাচ্ছেন, অন্যদিকে আইনি এবং রাজনৈতিকভাবে বর্তমান সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন। মার্চ মাসের কর্মসূচিগুলো যদি আওয়ামী লীগ সফলভাবে পালন করতে পারে, তবে তা হবে দলটির জন্য এক বড় বিজয়, ফিরে আসা। আর যদি বাধার সম্মুখীন হয়, তবে সেটিকেও তারা আন্তর্জাতিক মহলে এবং দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে নিপীড়নের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনগুলো, বিশেষ করে মার্চ মাস, অত্যন্ত সংঘাতপূর্ণ এবং ঘটনাচক্রে পূর্ণ হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যেখানে এক পক্ষের অস্তিত্ব রক্ষা আর অন্য পক্ষের ক্ষমতা ধরে রাখার লড়াই আমরা দৃশ্যমান দেখতে পাবো বলে মনে করছি। শেখ হাসিনার এই হুঙ্কার প্রমাণ করছে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ এবং তিনি হাল ছাড়েননি। সুদূর প্রবাসে বসেও তিনি বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে নিজের চাল চলে যাচ্ছেন। বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া রাজনীতি হয় না, আমি কথা বারবার বলেছি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি মৃত। আমি আগেও বলেছি, আবারও বলছি, মার্চ মাস জুড়ে আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই।